আমরা রাজনৈতিক স্লোগান হিসাবে আজাদি শব্দটা ব্যবহার করি, স্লোগান দেই, কিন্তু আজাদি মানে কি? কি হইলে আমরা আজাদ হব, আর আজাদি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? এই আলাপটা করা হয় নাই কখনোই। কিন্তু এই আলাপটা না করলে আমি আপনি অন্ধকারে থাকব। আর আমি বা আমরা আসলে কি চাই সেটা যদি পরিষ্কার না হয়, তাহলে আমরা কেউই সেটা পাওয়ার জন্য জান লড়াই দেব না। এই আজাদি ধারণা বোঝার জন্যে আমাদের দর্শনের একটা খুবই গুরুত্বপূর্ণ বইয়ের সাহায্য নিতে হবে। দর্শন শুনে আবার ডরায়েন না, একেবারে স্যালসালাইয়া বুঝে যাবেন। বইটার নাম হইতেছে হেগেলের ফেনোমেনোলজি অফ স্পিরিট। আজকের ভিডিও পুরাটা মন দিয়ে দেখলে দুনিয়াটা আপনার সামনে বদলায় যাবে, দুনিয়াটা অন্যরকম দেখাবে। আসেন আল্লাহর নামে শুরু করি। একটা দৃশ্য কল্পনা করেন, ঢাকার গুলশানের একটা অভিজাত এলিট ফ্ল্যাট। সাহেব আর বেগম বসে আছেন সোফায়, এসির ঠান্ডায়, হাতে গরম কফি, মোবাইল, চোখ টিভির স্ক্রিনে। আর পাশের রুমে মেয়েটা ঝাড়ু দিতেছে, রান্নাঘরে আরেকজন মাছ কুটতেছে, দারোয়ান নিচে পাহারায় দাঁড়ায় আছে, ড্রাইভার গাড়ির কাছে। একটা প্রশ্ন করেন নিজেরে, সাহেব কি ভাত রাঁধতে পারে? পারে না। ঘর মুছতে পারে? পারে না। তাইলে এই বাড়ি তো আসলে কাজের লোকেরা চালায়, আসল কর্তা তো তাইলে তারা, তাই না? আপনার মনে এখন একটা পাল্টা প্রশ্ন আসতেছে, আরে কাজের যে মেয়েদের রাগ কইরা চলে গেলে কি হবে? সাহেব আর একজন রেখা ফেলবে, তাই না? লাইনে তো অনেক লোক দাঁড়ানোই আছে। একদম ঠিক কথা। আর এইখানেই আসল প্যাচ। কাজের মেয়ে কাজ বন্ধ করতে পারে না। কেন পারে না? কারণ মাসের শেষে বেতন না পাইলে তার বাচ্চা না খেয়ে থাকবে, ঘর ভাড়া বাকি পড়বে, গ্রামে টাকা যাইবে না, ক্ষুধা তারে বেঁধে রাখছে। সে চইলা গেলে সাহেবের সাময়িক অসুবিধা, কিন্তু সাহেব টাকা দিয়ে আরেকজনকে কিনে আনবে। দাস বদলানো যায়, মানে হইতেছে আসল প্রভু তাইলে সাহেব না, সাহেবের টেকা। এইবার আরেকটু গভীরে যান। টেকা জিনিসটা কি? টেকা তো শুধু একটা প্রতিশ্রুতি, অন্য কেউ তোমার জন্য কাজ করবে। সাহেবের টেকার জন্য তখনই যখন কাজ করতে রাজি এরকম লোক আছে। এখন ভাবেন যদি একদিন সব কাজের লোক, সব দারোয়ান, সব শ্রমিক, সব ড্রাইভার সব একসাথে হাত গুটায় নেয়, তখন সাহেবের টাকা স্রেফ কাগজ, কিনার মতো কেউ নাই। গোটা শহর থাইমা যাবে। মানে সাহেবের প্রভুত্ব আসলে ধার করা, সেটা দাঁড়ায় আছে কাজের লোকদের সম্মতির উপরে। যেই কাজের লোক একা, একজন অসহায়, কিন্তু সবাই একসাথে হইলে অপ্রতিরোধ। তাইলে আসল কর্তাকে? যার নাম কাগজে আছে নাকি যাদের হাত কাজ করে? এই সাধারণ প্রশ্নের ভেতর থেকে 200 বছর আগে এক জার্মান দার্শনিক একটা গোটা দর্শন তৈরি করে ফেলছিলেন, যেই দর্শন পরের 200 বছর দুনিয়াকে চালাইছে। লোকটার নাম হেগেল। বইটার নাম ফেনোমেনোলজি অফ স্পিরিট, চেতনার যাত্রার বই। 71-এর চেতনা না। আর হেগেলের ছাত্র কার্ল মার্কস এই প্রশ্নটা নিয়ে গেছিলেন আরো গভীরে, যেখানে আমরা একটু পরে পৌঁছাবো। এই বই পড়লে আপনি বুঝবেন মার্কস কই থেকে আসছে, উপনিবেশের কালা মানুষের মনের ভেতরে কি ঘটছিল। 1971-এ বাঙালি কেন পাকিস্তানের কাছ থেকে স্বীকৃতি চাইছিল, পায় নাই, শেষে রক্ত দিয়ে আদায় করছিল। আজকে কেন বাঙালি মুসলমান নিজের পরিচয় নিয়ে এত ভাবতেছে? এই সব প্রশ্নের শিকড় একটা জায়গায়, সেই জায়গাটার নাম ফেনোমেনোলজি অফ স্পিরিট। আজাদির ধারণা আবিষ্কার করতে গিয়ে আজকের এপিসোডে আমরা 5টা জিনিস দেখব। হেগেল কি কইলেন, কোন বিতর্কের জবাব দিলেন, আমাদের কি কাজে লাগে সেই বিতর্কটা, কোথায় ফাঁক রেখে গেলেন, কারা তারপরে এই আলাপটা আগায় নিলেন। আসেন শুরু করি। অক্টোবর মাস, জার্মানির ছোট্ট শহর ইয়েনা। হেগেল তার ভাড়া বাসায় বৈশা বইয়ের শেষ পৃষ্ঠা লিখতেছেন। দূরে কামানের আওয়াজ, শহরে নেপোলিয়নের সৈন্য ঢুকতেছে, প্রুশিয়ার সেনাবাহিনী হাইরা গেছে। হেগেল জানালা দিয়ে তাকাইলেন, দেখলেন নেপোলিয়ন ঘোড়ায় চড়ে রাস্তা দিয়ে দেখতেছে, টকবক 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 কইরা। হেগেল পরে চিঠিতে লিখলেন, আমি বিশ্বের আত্মা ঘোড়ায় চড়ে যাইতে দেখলাম। এটা সাধারণ কোনো লাইন না। হেগেল মনে করতেছিলেন নেপোলিয়ন একটা মানুষ না মাত্র, ইতিহাসের একটা শক্তি। ফরাসি বিপ্লব যে স্বাধীনতার ধারণা পয়দা করছিল, নেপোলিয়ন সেটা ঘোড়ায় চড়া ইউরোপের দেশে দেশে নিয়ে যাইতেছে। আর সেই মুহূর্তে, ঠিক সেই দিনই হেগেল শেষ করতেছিলেন এমন একটা বই যেটার মূল কথা হইল ইতিহাস একটা যাত্রা। মানুষ ধাপে 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 নিজের চেনে, নিজের স্বাধীনতা বুঝে। আর সেই যাত্রার ভেতর দিয়েই আমরা সবাই আমাদের নিজেদের চিনতে শিখি, আর নিজেরা যেই অবস্থার মধ্যে আছি সেটা পরিবর্তন করার চেষ্টা করি। ওটা ছাপা হইল 1807 সালে। কেন তাইলে হেগেল রে আসলে এই চিন্তাটা করতে হইল, এই চেতনার যাত্রাটা আবিষ্কার করতে হইল? আসেন সেটা বুঝে দেখি। হেগেলের আগের প্রজন্মের সবচেয়ে বড় দার্শনিক ছিলেন কান্ট।
কান্ট কইছিলেন মানুষের জ্ঞানের একটা সীমা আছে। আমরা চোখ দিয়া রং দেখি, কান দিয়া শব্দ শুনি, হাত দিয়া স্পর্শ করি, মানে জিনিসটা আমাদের কাছে কেমন দেখায় সেটা আমরা জানি, কিন্তু জিনিসটা নিজে আসলে কি সেটা জানার দরজা বন্ধ। উনি কইলেন আপনার সামনে একটা কলা আছে, হলুদ, লম্বা, বাঁকা। কান কইতেছেন এটা আপনার চেতনায় ভাইসা ওঠা কলা। কলাটা নিজে আপনার চোখের বাইরে আসলে কি সেটা আপনি জানবেন না। জ্ঞানের সামনে একটা দেয়াল, এই পাশে আমরা, ওই পাশে আসল সত্য। দেয়াল পর্যন্ত যাওয়া যায়, পার হওয়া যায় না। এখন এই দেয়ালটা কেন সেই যুগের মানুষদের জন্য এত বড় বিপদ হইয়া দাঁড়াইল? কান্টের পরের প্রজন্মের চোখে তাকান, তাদের সামনে চলতেছিল ফরাসি বিপ্লব, মানুষ রাজার মাথা কাটতেছে, প্রজাতন্ত্র পড়তেছে, যুক্তির নামে গোটা দুনিয়া নতুন করে সাজাইতেছে। আর এই গোটা প্রকল্পের ভিত্তি একটাই, বিশ্বাস। কোন বিশ্বাস? মানুষের যুক্তি বাস্তবতা বুঝতে পারে, আর বুঝলে বদলাইতেও পারে। ঠিক সেই মুহূর্তে কান্টের দেয়াল কইতেছে তোমাদের যুক্তি আসল বাস্তবতা পর্যন্ত পৌঁছায় না। এটা ভয়ঙ্কর, কারণ যুক্তি যদি বাস্তবতা ছুঁইতেই না পারে, তাহলে যুক্তি দিয়া দুনিয়া বদলানোর গোটা বিপ্লবী স্বপ্নটাই ভিত্তিহীন হইয়া যায়। মানুষ তার নিজের চোখের সামনে ঘটতে থাকা পরিবর্তনটাও ব্যাখ্যা করতে পারে না। তরুণ প্রজন্ম, ফিক্টে, শেলিং, হেগেল এই দেয়াল দেখা অস্থির, তারা চায় দেয়ালটা ভাঙতে। তখন হেগেল এসে কইলেন ভাই কান্ট, আপনার এই দেয়াল ভুল। কেন ভুল? হেগেল মোক্ষম যুক্তি দিলেন। কিসে যুক্তি? উনি কইলেন দেয়াল তুলতে হইলে আপনার দেয়ালের দুই পাশে চিনতে হয়। আপনি যখন কইতেছেন ওই পাশে এমন কিছু আছে যে আমি জানি না, আপনি যে ওই পাশটা জানেন না ওটাই তো একটা জ্ঞান। কারণ ওই পাশের কিছু জানি না বলার সাথে সাথেই তখন আপনি ওই পাশটা নিয়েই একটা দাবি কইরা ফেললেন। তো সীমাটা টানার মুহূর্তেই সীমাটা পার হইয়া গেলেন। আমি যে জানি না এটাও তো একটা জ্ঞান, যে আমি এই জিনিসটা জানি না। আমি জানি না এটা এক ধরনের জানা। আর হেগেলের আসল মুনশিয়ানা এখানেই যে আমাদের জ্ঞান হয়তো আসল সত্য ধরতে পারবে না, এই যে ভয়টা, সেই ভয়টাই আসলে ভুল। কারণ ভয়টা আগে থেকে ধরে নিতেছে জ্ঞান আর সত্য দুইটা আলাদা জিনিস, একটা দিয়ে আর একটা ছোঁয়া যায় না। হেগেল কইলেন না, চেতনা নিজের ভেতর দিয়াই সত্যে পৌঁছায়, ধাপে ধাপে। আজকে যেটারে মনে হইতেছে জানা যায় না, কালকে সাধারণ জ্ঞান হইয়া যাবে সেটা। ইতিহাসের ভেতর দিয়া চেতনা একের পর এক সীমা ভাঙতে 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 আগায়। বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে না, পোল্টি মারা, মানে হইতেছে আগে যা বিশ্বাস করতে একজন, সে বিশ্বাসের বদল হইছে। হেগেল কইতেছে পোল্টি মারাটাই চিন্তা যে অগ্রসর হইতেছে তার প্রমাণ। এই হইল হেগেলের মূল কথা। চেতনার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসের একটা গন্তব্য আছে, আর এই বই ফেনোমেনোলজি অফ স্পিরিট সেই যাত্রার একটা মানচিত্র। এই বইয়ের ভেতরে অনেক অধ্যায়, অনেক ধাপ, কিন্তু একটা অধ্যায় আছে যেটা পুরো দুনিয়া ঘুরে দিছে। অধ্যায়ের নাম হইতেছে প্রভু এবং দাসের দান্দিকতা। এই অধ্যায়টা গল্প হিসাবে শোনেন। ভাবেন আদিমকাল, কোনো রাষ্ট্র নাই, আইন নাই, সমাজ নাই, একটা ফাঁকা মাঠে দুইজন মানুষ মুখোমুখি দাঁড়াইল। দুইজনের ভেতরেই একটা ইচ্ছা, অন্যরা দিয়া নিজের অস্তিত্ব মানায় নেওয়া। তুমি আমারে মাইনা নাও, আমি যে আছি এটা স্বীকার করো। কিন্তু দুইজনেই একই জিনিস চায়, সে চায় অপরের স্বীকৃতি, কিন্তু কেউ কাউরে স্বীকৃতি দেবে না। তাহলে কি হয়? শুরু হয় লড়াই, যুদ্ধ, সাধারণ মারামারি না, জীবন মৃত্যুর লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে দেখেন একজন পিছাইতে শুরু করলো, হাঁপাইতেছে, হাত উঠাইলো, মাফ করেন, আমি হার মানতেছি, আমারে বাঁচতে দেন। কেন পিছাইলো? কারণ মৃত্যুরে সে ভয় পায়, সে বাঁচতে চায়। অন্যজন মৃত্যু পরোয়া করে না, সে জিতলো। যে জিতলো সে হইল প্রভু, আর যে হারলো সে হইল দাস। গল্পটা এই পর্যন্ত খুব সাধারণ, কিন্তু হেগেলের আসল চমকের পরে হেগেল কইতেছেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভালো কইরা দেখেন, যে জিতছে সে আসলে যেতে নাই। কিভাবে? দেখেন, প্রভু এখন কাজ করে না, দাস কাজ করে, প্রভু খালি ভোগ করে। মনে পড়তেছে গুলশানের সাহেবের কথা। হেগেলের গল্পে ঠিক ওই একই জিনিস। সাহেব বসে আছেন, কাজের লোক রান্না করতেছে, ঘর মুছতেছে, সাহেব ভোগ করে, দাস কাজ করে। হেগেলের চোখে সাহেব দাসের উপরে নির্ভরশীল। প্রভু দেখতে শক্তিশালী, কিন্তু আসলে নির্ভরশীল। আর একটা প্যাচ আছে, প্রভু চাইছিল কি? সমান মানুষের কাছ থেকে স্বীকৃতি, তাই না? তুমি আমারে মাইনা নাও। এখন যে তাকে স্বীকৃতি দিতেছে সে সমান না, সে দাস। সে স্বীকৃতি দিতেছে ভয়ে। ভয়ের স্বীকৃতির মূল্য আছে কি? মূল্য নাই। ধরেন আপনি একজনকে বন্দুক দেখায় কইলেন তুই আমার শ্রেষ্ঠ কবি ক, সে কইবে, কইতে বাধ্য, কিন্তু আপনি কি সত্যি শ্রেষ্ঠ কবি হয়ে গেলেন? হন নাই। কারণ আপনি জানেন তো সে ভয় কইতেছে। প্রভুর অবস্থা এটাই, সে যা চাইছিল সেটা সে পায় নাই, সে আটকা পড়ে গেছে। আর দাস, দাস কাজ করে, মাটি কোপায়, ফসল ফলায়, ঘর বানায়, কাপড় বনে, মানে দাস তার নিজের হাতে দুনিয়াটা বদলায়। ধীরে ধীরে দাসের ভেতর একটা চেতনা জাগে। সে দেখে এই ঘরের ইট আমি লাগাইছি, এই ফসল আমার ঘামের, এই দুনিয়া আমার শ্রমের ফল।
দাস নিজের চিনতে শেখে কাজের ভিতর দিয়া, ঘামের ভিতর দিয়া, উৎপাদনের ভিতর দিয়া। হেগেল বলেন শেষ পর্যন্ত দাস হইল সেই চরিত্র যার ভবিষ্যৎ আছে। প্রভু আটকা পড়ে গেছে, দাস বাড়তেছে। দাস একদিন মুক্ত হবে, পড়তে পড়তে গায়ে কাটা দিতে পারে, দিলে অবাক হইবেন না। এই কয়েক পৃষ্ঠা গত 200 বছরের দুনিয়ার সবচেয়ে বেশি পড়া দর্শনের পাতাগুলোর একটা। কেন? কারণ এই গল্পটা দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়। মার্কস এই গল্প পড়লেন, কইলেন এই তো এটা শ্রমিক আর পুঁজিপতির গল্প। শ্রমিকে হইল সেই দাস যা শ্রমের ভিতর দিয়ে ইতিহাস বদলাইবে। পুঁজিপতি হইল সেই প্রভু যে নিজের ভোগে আটকা। ফরাসি মনোচিকিৎসক ফ্রান্স ফনো এই গল্প পড়লেন। তিনি মার্তিনিকার কালো মানুষ আর কি 1952 সালে লিখলেন ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। বইয়ের একটা অধ্যায়ের নাম হইতেছে কালা মানুষ আর হেগেল। ফনো কইলেন ভাই হেগেল, তোমার গল্পে একটা ঝামেলা আছে। উপনিবেশিক সাদা মানুষ কালো মানুষের কাছ থেকে স্বীকৃতি চায় না, সে খালি তার শ্রমটা চায়। এখানে তোমার দান্দিকতা ভেঙে গেছে, কাজ করে নাই। ফনোর এই সংশোধন থেকে গোটা পোস্ট কলোনিয়াল তত্ত্বের জন্ম। কিন্তু আজাদির সাথে এই দর্শনের সম্পর্ক কি? আসেন সেটা এখন আলাপ করি। আজাদি এই হেগেলের সাথে, ফেনোমেনোলজি অফ স্পিরিটের সাথে ঢাকা চট্টগ্রামের মানুষের কি কাজে লাগবে এটা আমি 3টা জায়গায় দেখাবো। 1, উপনিবেশের ক্ষত বোঝা। বাংলাদেশের ভিতরে একটা জিনিস আছে যেটা আমরা চিনি কিন্তু নাম দিই না। সাদা মানুষ দেখলে আমরা যে কেমন একটা ভাব দেখাই না, পশ্চিমে একটা ব্র্যান্ড দেখলে যে আমাদের চোখ চকচক করে, ইংরেজি বললে যে আমরা একটু সমীহ পাই, ইংরেজির যখন কেউ কথা কয় তার লিখে হাঙ্কেরে মনে হয় ঠিকই লিখিছে, ঠিকই কইছে। এই পুরা মনস্তত্ত্বের নাম কি? উনি কইছিলেন উপনিবেশের কালো মানুষ সাদা মানুষের চোখে নিজেকে দেখে। সে নিজের চামড়া কালা বইলা নিজের নিকৃষ্ট ভাবে। সে চায় আহা আরেকটু যদি সাদা হইতাম। সে চায় ফর্সামে বিয়ে করতে, সে চায় ইংরেজি কইতে, সে চায় বিলাত যাইতে। এটা ব্যক্তিগত দুর্বলতা না, এটা উপনিবেশিক মনস্তত্ত্ব। 200 বছর ব্রিটিশ শাসন এই মনস্তত্ত্ব আমাদের ভিতরে রোপণ করে দিয়ে গেছে। আর এই মনস্তত্ত্বের তাত্ত্বিক ব্যবচ্ছেদটা ফলো করছেন হেগেলের প্রভু দাসের দান্দিকতা ব্যবহার করিয়া। আমরা যদি নিজেদের চিনতে চাই এই হাতিয়ারটা লাগবে। 2 নাম্বার, স্বীকৃতির রাজনীতি। আজকে দুনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক লড়াইগুলো স্বীকৃতির লড়াই। বাঙালি মুসলমান কেন কয় আমরা আলাদা, আমাদের ইতিহাস আছে, আমাদের সংস্কৃতি আছে, তোমরা আমাদের মাইনে নাও। ফিলিস্তিন কেন বলে আমাদের অস্তিত্ব স্বীকার করো। কালা আমেরিকান কেন বলে ব্ল্যাক লাইভস ম্যাটার। নারী কেন কয় আমরাও মানুষ। এই সব লড়াইয়ের কেন্দ্রে একটাই প্রশ্ন, অন্যে আমাকে কেমনে দেখে? আমি কি তার চোখে মানুষ নাকি বস্তু নাকি দাস? হেগেল কইছিলেন মানুষ একলা একলা মানুষ হয় না, অন্যের চোখে স্বীকৃতি পাইয়া মানুষ হয়। এই কথাটা আজকের পরিচয়ের রাজনীতির ভিত্তি। 3 নাম্বার, মুক্তির ধারণা বদলায় যাওয়া। আজাদির আসল মানে খুঁজে পাওয়া। আমাদের সাধারণত যে মুক্তির ধারণা আমার যা ইচ্ছা তাই করব, কেউ ঠেকাইতে পারবে না, এটা পশ্চিমা উদার গণতন্ত্রের আজাদি, একলা মানুষের আজাদি। হেগেল কইতেছেন না, ধরেন আপনি একটা বনে গিয়ে একলা থাকেন, কেউ আপনারে বিরক্ত করে না, যা ইচ্ছা তাই করবেন, আপনি কি মুক্ত? হেগেলের জবাব না, আপনি মুক্ত না, আপনি একলা। আপনার চেনার মানার ঠেকানোর কেউ নাই, তাই আপনার আজাদিরও কোনো মানে নাই। মরুভূমিতে রাজা হওয়া আর রাজা না হওয়া একই কথা। মুক্তি তখনই যখন অন্য মানুষ আমাদের মানুষ হিসাবে মাইনে নেয়, আমিও তারে মানি। আর এই পারস্পরিক স্বীকৃতির ভেতরে আমরা দুইজনেই মুক্ত হই। মানে কি দাঁড়াইল? আমার আজাদি অন্যের আজাদির উপরে নির্ভরশীল। আমি একলা মুক্ত হইতে পারি না, অন্যরে শিকল পরাইয়া আমি নিজে মুক্ত থাকতে পারি না। কারণ যে শিকল পরায় সে নিজে ওই শিকলের আর এক মাথায় বান্দা পড়ে যায়। এই একটা ধারণা আজকের গোটা রাজনীতি বদলায় দেয়। এর মানে উপনিবেশকের মুক্তি আর উপনিবেশিতের মুক্তি, কলোনি মাস্টারের মুক্তি আর কলোনি প্রজার মুক্তি আলাদা না। ধনীর মুক্তি আর গরিবের মুক্তি আলাদা না। হিন্দুর মুক্তি আর মুসলমানের মুক্তি আলাদা না। দুইটা একই সাথে আসে, একই সাথে যায়। নবী করিম পিস বি আপন হিম বারবার দাস মুক্ত করার কথা কইছেন। গুনার কাফারা হিসেবে দাস আজাদ করো, সওয়াবের কাজ হিসেবে দাস আজাদ করো। আমরা সাধারণত এটাকে দয়ার কাজ হিসেবে পড়ি। প্রভু দয়া কইরা দাস সাইডা দিল। কিন্তু আরেকটু গভীরে তাকান, দাসে মুক্ত কইরা নবী করিম শুধু দাসরে বাঁচাইতেছেন না, প্রভুরেও বাঁচাইতেছেন। কারণ যতক্ষণ একজন মানুষ আর একজনের প্রভু, ততক্ষণ সে নিজেও মুক্ত না, সে তার নিজের প্রভুত্বের কারাগারে বন্দী। দাস মুক্তি তাই দুই দিকেই মুক্তি। দাসের গলার শেকল খোলে, প্রভুর আত্মার শেকলও খোলে। হেগেল 8 শতাব্দী পরে যেটা যুক্তি দিয়ে বুঝাইতে গেলেন প্রভুদাস সম্পর্ক কেউ মুক্ত না, এই কথাটা ইসলামী চিন্তায় আগে থেকেই বসা আছে। উম্মার ধারণার মধ্যে, পারস্পরিক দায়িত্বের ধারণায়, তোমরা একে অন্যের ভাই, এই ঘোষণায় আজাদি মানে একলা আমার আজাদি না। আজাদি মানে শিকলটা দুই মাথা থেকে খুইলে ফেলা। বুঝেছেন আজাদি কি, কেন আজাদি দরকার?
বাংলাদেশের সকল লড়াই আজাদি শব্দকে মূল স্লোগান বানাইতে হবে কেন বুঝছেন? এই দাসত্ব থেকে মুক্তির হাতিয়ার একটাই, আজাদি। শুধু আল্লাহর কাছে আত্মসমর্পণ, অন্য কারো কাছে না, সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ। মানে কি? মানে পশ্চিম আমার প্রভু না, ইন্ডিয়া আমার প্রভু না, প্রাচ্য আমার প্রভু না, বাজার আমার প্রভু না, রাষ্ট্র আমার প্রভু না, দল আমার প্রভু না। আমি শুধু সৃষ্টিকর্তার আল্লাহর দাস, বাকি সবাই আমার ভাই, আমার বোন, আমার সমান। হেগেল দেখাইছিলেন প্রভুদাসের লড়াইয়ে কেউ আসলে মুক্ত হয় না। ইসলাম একটা পথ দেয়, সত্যি সবাই এক মালিকের দাস, তাহলে মানুষের মধ্যে প্রভুদাস সম্পর্ক হারাম, সব মানুষ সমান, সবাই মুক্ত। এটাই আজাদি। এটাই বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। হাবশী কৃতদাস ছিলেন, যারে মক্কার মুশরিকেরা পাথর চাপা দিয়ে নির্যাতন করত। সে বিলাল ইসলাম গ্রহণ করার পরে রসুলের কাছে এমন সম্মান পাইলেন যে কাবার ছাদে উঠা আজান দিলেন। কৃতদাসের গলায় আজান আরবের প্রভুদের চেতনায় একটা ভূমিকম্প হইল। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন কাবার ছাদে আজান দিলেন, সেদিন শুধু একটা কৃতদাস আজাদ হয় নাই, সেদিন প্রভুদাসের গোটা কাঠামোটা ভাঙা পড়ছিল। সবাই এক আল্লাহর দাস, তাই কোনো মানুষ আর এক মানুষের প্রভু না। এটাই আজাদি, সবচেয়ে গভীর আজাদি। আমরা পশ্চিমের দিকে তাকাইয়া ভাবি ওরা যেমন আমরাও তেমন হইলে আজাদ হব, ওদের চোখে নিজেদেরকে মাপি। এটা আজাদি না, এটা দাসত্বের আর এক রূপ, মন উপনিবেশিত। আমরা ভাবি এক দল গেলে আর এক দল আসলে আজাদ হব, এক প্রভুর জায়গায় আর এক প্রভু। এটাও আজাদি না, এটা স্রেফ শেকলের হাত বদল। সত্যিকারের আজাদি একটাই, যেখানে কোনো প্রভু নাই, যেখানে আমি কারো গোলাম না, কেউ আমার গোলাম না, যেখানে আমরা সবাই শ্রমিক আর মালিক, হিন্দু আর মুসলমান, নারী আর পুরুষ, শহর আর গ্রাম একে অন্যের সমান মানুষ হিসেবে মাইনে নেই। আর সেই পারস্পরিক স্বীকৃতির ভেতরে সবাই একসাথে আজাদ হই। এই আজাদি একলা আসে না। আজাদির জন্য আমাদের সবাইকে দাঁড়াইতে হবে, আজাদির জন্য আমাদের নিজেদের চিনতে হবে, আমাদের শিকল চিনতে হবে, আর সেই শিকলের আর এক মাথা কার হাতে সেটাও চিনতে হবে। বাকিটা আমাদের কাজ, চেনার পরে ভাঙার কাজ। তাই পরের বার যখন রাস্তায় নামে আজাদি বইলা স্লোগান দেবেন, চিৎকার করবেন, তখন শব্দটা আর ফাঁকা শব্দ থাকবে না, ভেতরে আলো থাকবে। সেই শব্দের ভেতরে আপনি জানবেন আপনি ঠিক কি চাইতেছেন, কেন চাইতেছেন, আর কার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাইতেছেন। আর যেই আজাদির মানে আপনি বুঝছেন, সেই আজাদির জন্য জান লড়াই দিতে আপনি পিছাইবেন না। সেই আজাদির লড়াই আমাদের চিরজাগরিক থাকবে যতদিন পর্যন্ত সেটা অর্জিত না হয়। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।